সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সে উপন্যাসটির নাম হলো কবি, লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো উপন্যাসটি শুরু করার আগে প্রথম অংশে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানবো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1971 সালে। প্রথম বিশ্বযুদ্ধের বাংলা সাহিত্যের এক প্রাতঃস্মরণীয় নাম। তার একাধিক উপন্যাসে নিম্নবর্গের জীবন ও চরিত্র উপস্থাপিত হয়েছে। রাঢ় বাংলার কৃষক, কুলি, কামিন, কাহার, বাগধি, ডোম, বাউরি, চণ্ডাল প্রভৃতি প্রান্তিক জনগোষ্ঠী তার উপন্যাসের প্রধান উপজীব্য। লেখক তার লেখায় বর্ণিত বর্ণগত শ্রেণীবৈষম্যের পাশাপাশি নানা অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্নবর্গের জীবনের অস্তিত্ব সংকট, রাজনৈতিক বাস্তবতা ও সামাজিক অন্তঃক্রিয়া তুলে ধরেছেন। পাশাপাশি নর-নারীর সম্পর্ক বিশ্লেষণে বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। এই সকল বৈশিষ্ট্যের সমন্বয়ে রচিত উপন্যাস হলো কবি। এখন আমরা চলে যাব দ্বিতীয় অংশে কাহিনী সংক্ষেপে। উপন্যাসটি ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠা এবং দুজন নারীর সঙ্গে তার সম্পর্কের কাহিনী নিয়ে রচিত। উপন্যাসটি শুরু হয় এইভাবে: শুধু দোস্ত রমত একটা বিস্ময়কর ঘটনায় নয়, রীতিমতো এক সংগঠন। চোর ডাকাত বংশের ছেলে হঠাৎ কবি হইয়া গেল। হিন্দু শ্রেণী ব্যবস্থায় সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী ড্রোম। অট্টহাস গ্রামের এমনই এক ড্রোম পরিবারে জন্মগ্রহণ করে ও বেড়ে ওঠে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নিতাই চরণ। তো এই নিতাই চরণে এই উপন্যাসের হচ্ছে নায়ক। চোর ডাকাত বংশের ছেলে সে, কিন্তু তার স্বভাব পূর্বপুরুষদের মতো নয়, সে সৎ থাকতে চায়। এ প্রসঙ্গে তার জবানবন্দি: আজ্ঞে প্রভু, চুরি জীবনে আমি করি নাই, মিছে কথাও আমি বলি না হুজুর, নেশা পর্যন্ত আমি করি না। জাত জ্ঞাত মা ভাইয়ের সঙ্গেও এই জন্যে বনে না আমার। ঘর তো ঘর, আমি পাড়া পর্যন্ত ত্যায্য করেছি এরকম। আমি থাকি স্টেশনে রাজন পয়েন্টসম্যানের কাছে, কুলিগিরি করে খাই। পারিবারিক পেশা গ্রহণের জন্য চাপ আসলে সে ঘর বাড়ি ছেড়ে স্টেশনে থাকতে শুরু করে। পারিবারিক পেশা গ্রহণের জন্য চাপ আসলে সে ঘর বাড়ি ছেড়ে স্টেশনে থাকতে শুরু করে। মানে সে চুরি করবে না, এজন্য সে চলে আসে বাড়ি ঘর ফেলে। সেখানে বন্ধুত্ব স্টেশনের পয়েন্টসম্যান রাজলালের সাথে। নিতাই কবিয়াল ধরনের মানুষ। একদিন ঘটনাক্রমে গ্রামের মেলায় কবি আসরে সুযোগ পেয়ে নাম কামিয়ে ফেলে। তার এই খ্যাতি বিভিন্ন দিকে ছড়াতে থাকে। সে গান বাঁধে, শুনিয়ে বেড়ায় হাটে বাজারে মেলায়। এর মাঝেই কবিয়ালের জীবনে প্রেম আসে। এই প্রেম তাকে উচ্ছ্বাসিত করে। তার গান কবিতা নতুন করে উজ্জীবিত হতে থাকে। প্রেমিকা তার বন্ধু রাজার শালিকা। সে ছিল পাশের গ্রামের বধূ, যাকে নিতাই ঠাকুরঝি বলে ডাকত। ঠাকুরঝি প্রতিদিন দুধ বিক্রি করার জন্য আসতো। ঠাকুরঝির প্রতি তার ভালোবাসা প্রকাশ পায় এভাবে: চাঁদ তুমি আকাশে থাকো, আমি তোমায় দেখব খালি। ছুতে তোমায় চাই না কো হে চাঁদ, তোমার সোনার অঙ্গে লাগবে কালি। ঠাকুরঝিও নিতাইকে ভালোবেসে ফেলে, কিন্তু ঠাকুরঝি বিবাহিত, জাত মিলবে না। ঠাকুরঝির সাথে সম্পর্কের দোটানা ঘটনা পরস্পরায় এই প্রেমের কথা মানুষ জেনে যায়। জানাজানি হলে নিতাই গ্রাম ছেড়ে চলে যায়। অন্যত্র সে ঝুমুর দলে ঢোল বাজানোর কাজ পায়। সে দলের মেয়ে সদস্যরা দিনে গান গেয়ে নেচে আর রাতে দেহ বেচে জীবন চালায়। সে নিজের কবিয়াল সত্তাকে চাপিয়ে রেখে ওই দলের মতো করে গান রচনা করে। এখানেও সে বেশ জনপ্রিয় হয়। ঝুমুর দলের সাথে সারা দেশে ঘুরে নেচে, খেয়ে হাটে মেলায় আসা মানুষদের আনন্দ দেয়। সেখানে পরিচয় হয় সেই দলের সবচেয়ে চৌকো সদস্য বসন্তের সাথে। বসন্তের মধ্যে সে ঠাকুরঝির ছায়া দেখতে পায়। দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। বিভিন্ন আসরে কবিয়াল গায়, বসন্ত নাচে। কবিয়াল বসন্তের সাথে গাঁটছড়া বাঁধে, প্রতিজ্ঞা করে মরণের আগে কেউ কাউকে ছেড়ে যাবে না। দিন যায়, কবিয়ালের অভিজ্ঞতা বাড়ে। নামকরা কবিয়ালদের গানের সাথে তার পরিচয় হয়। বহুদূর পর্যন্ত নিজের খ্যাতি ছড়িয়ে পড়ে। ঝুমুর দলের মেয়েদের জীবিকা আসে তাদের রূপ ও দেহ অবলম্বন করে। রূপোপজীবী ব্যবসায় থাকলে নানা ধরনের রোগ হয়ে থাকে।
এক সময় বসন্ত রক্ত ব্যামোতে আক্রান্ত হয়, নিতাইয়ের কোলে মাথা রেখে সে মারা যায়। কাউকে না পেয়ে কবি একাই মরদেহ দাহ করে, কিন্তু পাপীকে আগুন ছোঁয়ানো ছিল মস্ত বড় পাপ। সবাই কবিকে বলে, তুমি এটা কি করলে? ভগবান যখন প্রশ্ন করবেন তখন কি জবাব দেবে তুমি? কবিয়াল বলে, কোনো জবাব দেব না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো। বসন্তকে হারানোর শোকে কাতর হয়ে নিতাই ঝুমুর দল ছেড়ে দেয়, কাশিসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। একসময় বাংলা মুল্লুক ছেড়ে হিমালয় পর্বতের দিকে যায়, ভিন্ন ভাষা ভিন্ন মানুষের দেশ, সেখানে বাংলা ভাষার গান কেউ শুনতে চায় না। নিরাশ হয়ে সে আবার নিজ গ্রামে ফিরে আসে। গ্রামে এসে বন্ধু রাজার সাথে দেখা হয়, তার মধ্যে জানতে পারে ঠাকুরঝিও মারা গেছে। নিতাই গ্রাম ছাড়ার পরপরই সে মারা যায়। এভাবে উপন্যাসে বিভিন্ন প্রকার গানের পাশাপাশি ভিন্ন ধারার যাত্রার আবহে একটি অন্যরকম প্রেমের কাহিনী রচিত হয়েছে। উপন্যাসটিতে ব্যক্তি জীবনের প্রত্যাশা প্রাপ্তির আড়ালে মানব জীবন বিষয়ক অনেক বার্তা দিয়ে গেছেন লেখক। সমাজ সংস্কারে, প্রতিদিনের আচার আচরণের নিরীক্ষা ও দর্শনের খণ্ডচিত্র রূপ লাভ করেছে। এতে সংসারে ভালোবাসার যে কোনো বিকল্প নেই সে কথা বহুলভাবে বলার চেষ্টা করেছেন। বলেছেন সংসারে সুখ ভালোবাসায় মিষ্টি কথায়। এটুকু বলেছেন সাফল্য পেতে গেলে ধৈর্য, নমনীয়তা আর সহজ ব্যবহার খুব প্রয়োজন। পরকীয়া এবং অবাধ যৌনাচার যে কারোর জন্য সুফল বয়ে আনে না তা বোঝানোর চেষ্টা আছে উপন্যাসে। নিতাই ঠাকুরঝিকে পায়নি, বসন্তকে পেয়েও হারিয়েছে চিরতরে। ঠাকুরঝি নিতাইকে ভালোবেসে হারিয়েছে সংসার, ইহকাল, যন্ত্রণার বিরহে মরতে হয়েছে তাকে। বসন্ত অবাধ যৌন জীবনের ফলস্বরূপ লাভ করেছে অপ্রতিরোধ্য রোগ আর শেষে মৃত্যু। বসন্তের পরিণতি বিষয়ে লেখক বলেছেন তার বক্তব্য, ইহাদের জীবনে এই একটা অধ্যায়, এই অধ্যায় অনিবার্য আসিবেই, শুধু অনিবার্যই নয়, এই ব্যাধিতে জর্জরিত হইয়া সমস্ত জীবনটা কাটাইতে হয় ইহাদের। এই জর্জরতার বিষয় মানুষের মধ্যে ছড়াইতে ছড়াইতে তারা পথ চলে। ডাক্তার দেখায় না, কবিরাজও না, নিজেরাই চিকিৎসা করে। ধরা বাঁধা হাতুড়ি চিকিৎসা। চিকিৎসা অর্থে ব্যাধিটা ব্যাহিক অন্তর্হিত হয়, কিন্তু রক্তস্রোতের মধ্যে প্রবাহিত হইয়া ফেরে। মানব জীবনের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের উপলব্ধিও আছে উপন্যাসটিতে। বসন্ত যখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে, তখন লেখক পরিবেশন করছে মানুষের প্রকৃতি লগ্নতার বাস্তব পরিপ্রেক্ষিত। লিখেছেন, রাত্রির শেষ প্রহর অদ্ভুত কাল, এই সময় দিনের সঞ্চিত উত্তাপ নিঃশেষে ক্ষয়িত হইয়া আসে এবং সমস্ত উষ্ণতাকে চাপা দিয়ে একটা রহস্যময় ঘন শীতলতা ধীরে ধীরে জাগিয়া ওঠে। সেই স্পর্শ ললাটে আসিয়া লাগে, চেতনা যেন অভিভূত হইয়া পড়ে। ধীর সঞ্চারিত নৈঃশব্দের মধ্য দিয়ে একটা হিমরহস্য সমস্ত সৃষ্টিকে আচ্ছন্ন করিয়া ফেলে। নিস্তরঙ্গ বায়ুস্তরের মধ্যে নিঃশব্দ সঞ্চারিত ধূমপুঞ্জের মতো মাটির বুকের মধ্যে গাছের পাতায় থাকিয়া যে অসংখ্য কোটি কীট পতঙ্গ অবিরাম ধক্ষনি তুলিয়া থাকে, তারা পর্যন্ত অভিভূত আচ্ছন্ন হইয়া পড়ে রাত্রির এই শেষ প্রহরে। আখ্যানে নিপুণ বিন্যাস, চরিত্রগুলোর উপস্থিতি এবং গানের সহজ কথার সঙ্গে জড়িত সংলাপ ও বেদনা সব মিলে উপন্যাসে তারাশঙ্করের শ্রেষ্ঠ উপন্যাস। এই উপন্যাসের ক্লাসিক সংলাপ, এই খেদ আমার মনে মনে, ভালোবেসে মিটলো না আশ, কুলালো না এই জীবনে, হাই জীবন এত ছোট কেন এই ভুবনে। বাংলা সাহিত্যের এক অনন্য উপন্যাস। কবি রাজনীতি নিরপেক্ষ ব্যক্তিজীবন, গোষ্ঠীজীবন কিংবা লোকায়ত জীবনের শিল্পভাষ্য উপন্যাসের কেন্দ্রীয় লক্ষ্য বলে মনে হয়। এটাই ছিল এই উপন্যাসের সংক্ষিপ্ত বর্ণনা। তো এখানেই শেষ করছি এই উপন্যাসের কাহিনী।